জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে 1 2 3 4 সব সালারা বাটপার নিজেদের আখের গোছায়। দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। মাহফুজ আলমের পদত্যাগ চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্তর্বর্তী সরকার নিজের বিপদ বাড়াচ্ছে কেন? এই সরকার যে টিকে থাকতে পারবে না এটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং দেশের মাটিতে তারা যে রাজনীতি করবে সেটাও কিন্তু করতে পারবে না, এবং তাদের স্থান এদেশের মাটিতে হবে না। কোথায় হবে আমরা জানি না। তাহলে কি অন-11 সাইটেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন। ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটোকার্ড বানাচ্ছে, এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের দোসর গোয়েন্দা সংস্থাগুলো, আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনস এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্টে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ভাইরাল আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনূসের কাছে যে ওনার নীতি কোনটা। মানে বিষয়গুলো কি ওরকম যে ওনারা যেটা চান সেটাকে করার জন্য একটা আয়োজন তৈরি করা হয়, তারপরে 2 রাতে ঘটনা শেষ হয়। আর যেটা ওনারা চান না, ছাত্রদেরকে পিটাবেন, রক্ত ঝরাবেন, টিয়ার শেল মারবেন, তারপর 4 দিন ধরে আন্দোলন চলবে, শিক্ষকরা সেখানে আসবে, পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে। আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা, ছাত্ররা মারামারি ঘটবে, পাবলিক খেপবে। আসলে চলছেটা কি? মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না? নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না? কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয়? কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওড়ে? একটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে 1 2 3 4 সব সালারা বাটপার নিজেদের আখের গোছায়। আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে, যে ছাত্রদের উপরে, ছাত্ররাই নিয়োগ কর্তা, মানে ওই 5 জন ছাত্র নিয়োগ কর্তা নাকি এই দেশের সামষ্টিক ছাত্র? যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টে এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনূস, কোথায় আসিফ নজরুল, কোথায় বাকিরা? মাহফুজরে পাঠাইছে, পাবলিক তারে বোতল মারছে, আবার সান্ডা মাহফুজ, মানে কেন? এখন আজকে তারা যে ঘোষণা দিছে, এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না, কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে, উপদেষ্টারও নিচ্ছেন। ওনারা রাস্তায় নামলে গাড়ি শাঁ করে দৌড়ায়, আর পাবলিক এই 30 ঘন্টার জ্যামে বসে থাকে, ওনারা হেলিকপ্টার দিয়ে উড়ে যায়। ভাই, জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না, এরকম কিন্তু হইতেও পারে। জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে, রাত্রে সজাগ থাকতেছে, ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে, কিন্তু কোনোরকম পাত্তাই পাচ্ছেন এই সরকারের কাছে মনে হচ্ছে। এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক, একটু আসেন, এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন, কথা বলেন, তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয়। আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা, বাজেট বাড়ানো সহ 4 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আবার কি ঘোষণা দিছে যে আজকে সকাল 10টায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে। আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন। গতকালকে সারাদিন কমপ্লিট শাটডাউন ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোন রকম পাত্তা নেই। উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে। তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের? আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়করা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে, সার্জিস হাসনাতরা দেখা করতে পারে, তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না? আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা, জবি স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হয়েছি, হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে না, বাট মাইর খাবে আবার, এটা হইতে পারে। আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে, রাজপথ কাপাকাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে। আমার একটাই বক্তব্য যে দেখেন, এই যে বৈষম্য, ছাত্ররা এখন, ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে, ওরা ঠান্ডা পানি খাবে, ওয়াটার ক্যানের বাতাস খাবে, আমরা কি তোমরা মার খাবা? কারণ তোমাদের সাথে সার্জিস নাই, আসনাত নাই। আমার এটি আশ্চর্য লাগে, এরা পলিটিক্স করবে। এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে, পলিটিক্স হবে। লোকাল ভোটার তদবির বাণিজ্য এই যে আসতেছে নি, শুরু হয়ে গেছে। কেন ভাই? ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি। এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন। এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে? এই যে বৈষম্যের শিকার, ঠান্ডা পানি, এগুলা যে বোতল মারছে মাহফুজে, উল্লাস করতেছে ছাত্ররা। সান্ডা না মাহফুজকে সান্ডা সান্ডা, মানে বোঝেন যে কোন লেভেলের ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে। বোতল পরে পরে কি হবে?
সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগ্রানো যাবে না, তবে এটা কইরা ফেলছেন অনেকাংশেই। আর ডক্টর ইউনূসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভোর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন। আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ ইস্যুতেই, এর বাইরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না। কেন আসে না? আবার যেগুলোতে সমন্বয়করা থাকে, এনসিপির ঊর্ধ্বতন নেতারা থাকে, সেইটা আসে। তাহলে বৈষম্য কি আসলে শেষ হইলো, নাকি নতুন করে একটা বৈষম্য শুরু হচ্ছে? অন্তর্বর্তী সরকার নিজের বিপদ বাড়াচ্ছে কেন? তাহলে কি অন-11-এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? জনগণের মাঝে এই প্রশ্ন ব্যাপকভাবে সৃষ্টি হয়েছে এবং জনগণ নতুন করে এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করেছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার যদি সবার সাথে সমঝোতা রাখতে না পারে, জনগণের আকাঙ্ক্ষা যদি প্রতিফলন বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই সরকার যে টিকে থাকতে পারবে না, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই সরকার তখন অন-11-এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে এবং দেশের মাটিতে তারা যে রাজনীতি করবে সেটাও কিন্তু করতে পারবে না এবং তাদের স্থান এদেশের মাটিতে হবে না। কোথায় হবে আমরা জানি না। এদেশের জনগণ কিন্তু শাসক গোষ্ঠীকে ক্ষমতায় টিকিয়ে রাখেনি। 5ই আগস্টে আপনারা দেখেছেন সমস্ত মন্ত্রী পালিয়েছে, এমপি পালিয়েছে, দলের প্রধান, দেশের প্রধান যিনি ছিলেন তিনি পালিয়ে গেছেন, এমনকি ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরাও এখন পর্যন্ত পালিয়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারকে ওই দিকে তাকানো উচিত। এই জন্যই সব বিবেচনা করে সব কিছু জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। আকাঙ্ক্ষার বাস্তবায়ন কী করতে হবে? প্রথমত রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা রাখতে হবে, বন্ধনটা ঠিক মতো রাখতে হবে। আপনি যদি দেখেন যে এই মুহূর্তে জামাতে ইসলাম নিবন্ধন পাওয়ার জন্য আদালত প্রাঙ্গণে ছুটে চলছে, কখনো উকিলের কাছে, কখনো ব্যারিস্টারের কাছে, কখনো জজের কাছে, সব জায়গায় একটা হয়রানি হয়ে যাচ্ছে, হয়রানি করানো হচ্ছে। কেন? তিনি কি এই সরকার কি চাইলেই জামাতকে সহজে নিবন্ধন দিতে পারতো না? দিচ্ছে না কেন? ওটা তো তাদের প্রাপ্ত অধিকার। আদালত থেকে নাকি বলা হয়েছে দাঁড়িপাল্লা নিয়ে তারা নির্বাচন করতে পারবে না, মার্কা চেঞ্জ করতে হবে, প্রতীক চেঞ্জ করতে হবে। এই সব কিছু যদি প্রশ্ন অন্তর্বর্তী সরকার জনগণের সামনে নিয়ে আসে, তাহলে তো রাজনৈতিক দলগুলোর সাথে তাদের সংঘাত লেগে যাবে এবং দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে। জামাতের তো নিবন্ধন পাওয়া তো প্রাপ্য, সেই প্রাপ্য অধিকার যদি ফিরে না পায়, সেই প্রাপ্য মর্যাদা যদি ফিরে না পায়, তাহলে রাজনীতিটা করবে কিভাবে, নির্বাচনটা করবে কিভাবে? বাট এই সমস্ত কিছু আমরা সরকারের ষড়যন্ত্র হিসেবে দেখছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার যেটা প্রথমেই বলে রাখি যে আমরা দেখলাম যে বিএনপির সাথে এই সরকারের খুব একটা ভালো বনিবাদ হচ্ছে না। বিএনপির প্রায় প্রত্যেকটা নেতাই প্রত্যেক দিন এই সরকারের পেছনে লেগে পড়ছে, এটা একটা বিষয়। এরপরে একটা বিষয় আপনি দেখেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, যাকে আদালত ঘোষণা করলো যে তিনি মেয়র, আবার সেই মেয়রকে শপথ পড়াতে দিচ্ছে না, সরকারের লোকজনই দিচ্ছে না। তার মানে এই জায়গাতেও সরকার ইনভলভ আছে। এই ছোটো ছোটো সমস্যাগুলোই কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য বড় বিপদের কারণ। আরেকটা সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিয়েছে, ভালো কথা, নিষিদ্ধ করে দিয়েছে। তিনি যদি চাপ সামলাতেই পারেন, আমাদের জনগণের কিছু করার নেই, জনগণ নিঃশব্দে নীরবে মেনে নেবে, এখানে জনগণের বাড়তি কিছু বলার নেই। তবে এই যে নিষিদ্ধ করে দিল, জনগণের মিশ্র যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বেশিরভাগ আমরা মানুষই তো দেখলাম যে তাদের পক্ষ নিয়ে কথা বলছে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে গণজাগরণ বা গণমঞ্চ তৈরি করা শুরু করেছে। বাট এই যে বিশেষ কিছু কাজগুলো যে অন্তর্বর্তী সরকার করছে, এটা জাতির জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা কোলাহল কোন্দল, এই বিষয়গুলো যদি পরিহার করতে না পারে, আমি মনে করবো যে অন-11-এর যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তার চাইতেও অধিক মাত্রায় ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাবে। আপনারা দেখেছেন যে গতকালকে বা আজকে ভারত এবং আমেরিকা তাদের নিজস্ব মতামত কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের কারণ তুলে ধরেছে। সেখানে জনগণের যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট বলেছে। ঠিক আমি মনে করি জামাতের ক্ষেত্রেও একই কাজটা অন্তর্বর্তী সরকার করে যাচ্ছে, যেটা আমাদের দেশকে দিন দিন গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এভাবেই যদি অন্তর্বর্তী সরকার চলতে থাকে, তাহলে দেশে গৃহযুদ্ধ খুব শীঘ্রই বেঁচে যাবে এবং একই সাথে অন-11-এর চাইতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে এবং তারা ঘোষণা দিয়েছে কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না। আরও বড় ঘোষণা দিয়েছেন তারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। বিবিসির বরাত দিয়ে এই খবরটা নিশ্চিত হওয়া গেছে। কি হচ্ছে আসলে, সরকার কি ভাবছে? গতকালকে একজন শিক্ষক প্রতিনিধির একটা ভিডিও রীতিমতো চমকে যাওয়ার মতো কথাবার্তা তিনি বলেছেন, অনেক কথা বলেছেন তিনি, এবং উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে বেশ কঠিন ভাষায় তাকে কথা বলতে শোনা গেছে এবং আলটিমেটাম দিতেও শোনা গেছে। সরকার কি তাদের দাবি পূরণ করবে? যদিও এখন 3টা দাবির সঙ্গে আরও একটা দাবি যোগ হয়েছে, এখন তাদের দাবি 4টা, হয়তো সময় গড়ালে আরও দাবি বাড়তে থাকবে এবং 5ম দাবিটা মাহফুজ আলমের পদত্যাগে চাওয়ার দাবি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই পথে কি এগোচ্ছে জগন্নাথ আন্দোলন? কালকে আমরা মাহফুজ আলমের উপরে যে বোতল নিক্ষেপের ঘটনা আগের রাতে ঘটেছিল সেটা নিয়ে নানা ধরনের ট্রলের কার্যক্রম দেখেছি। সেখান থেকেই ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন থাকবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলবে না। এখন সরকার কোন দিকে যাবে? সরকারের কাছে যে দাবি, 3টা দাবি ছিল, সেই 3টা দাবির সাথে একটি দাবি যোগ হয়েছে, সেই কথাই পরে আসছি। তার আগে জানিয়ে রাখি যে এই আন্দোলনে জামাত ইসলাম সমর্থন দিয়েছে। জামাত ইসলাম যে সমর্থন দেবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। জামাতের সমর্থন, এখন যদি জামাতের লোকজনও এখানে জড়ো হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকমের কথা বলে নিজেকে জামাতের কাছে বিতর্কিত করে তুলেছেন। সেই ঝাল মেটাতে চাইবে জামাত যে কোনো মূল্যে, সেই কারণেই হয়তোবা এই আন্দোলনে জামাত নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো জন্যেই কাম্য নয়, এই বিবৃতি দিয়েছে জামাত। এদিকে গতকালকে আমরা একজন শিক্ষক যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো দেখেছি এবং তিনি অনেকটা হুমকির সুরেই বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক বুক পেতে দেবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চাইলে শিক্ষকরা একেবারে বুক পেতে দেবে, শিক্ষকরা সেটা হতে দেবে না। তার মানে মাহফুজ আলমের ওপরে যে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই নিক্ষেপকারী ছাত্রকেও যদি গ্রেপ্তার করা হয় তবুও পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কি বললেন তিনি একটা মজার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 2005 সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। তিনি বলতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত সরকারের কাছে আমরা অনেকটা সতীনের মতো ছিলাম, আমাদের অনেক দাবি দেওয়াও পূর্ণ হয়নি। সেই একই অবস্থা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে যে সরকার এসেছে সেই সরকারের কাছেও যদি একই অবস্থা থাকে তাহলে এর চাইতে কষ্টের ব্যাপার নেই। যেটা প্রত্যাশিত নয় সেটা তারা প্রত্যাশা করেন না। তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বাজেটের জন্য আমরা 306 কোটি টাকা একটা বাজেট দিয়েছি, কিন্তু আমাদেরকে দেয়া হয় 140 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কয়েক গুণ বেশি দেয়া হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওপর সাথে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি আবাসন ভাতা এবং দ্বিতীয় ক্যাম্পাস, ছাত্রদের 70% ছাত্রছাত্রীদের আবাসন ভাতা দিতে হবে, যেহেতু তাদের থাকার জায়গা নেই, হল নেই, সেটা দিতে হবে যতদিন পর্যন্ত না আবাসন ব্যবস্থা হচ্ছে। এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। এই 3টি দাবির সঙ্গে নতুন দাবি যেটা যুক্ত করেছেন সেটা হচ্ছে যে পুলিশরা তাদের উপরে, শিক্ষক এবং ছাত্রদের উপরে আক্রমণ করেছিল। তার ভাষ্যমতে তারা কাকরাইল মোড় পার হওয়ার পরেও যমুনার কাছাকাছি আসার আগেই পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড মারে, জল কামান মারে, বেধড়ক লাঠিচার্জ করে। এর সঙ্গে এই ঘটনা, এরকম আচরণ ফ্যাসিস্টের আচরণ। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বৈষম্যহীন সরকার, সেই বৈষম্যহীন সরকারের পুলিশ এবং সরকারের পক্ষ থেকেও যদি ফ্যাসিস্টের মতো আচরণ দেখতে পাওয়া যায় তাহলে সেটা মেনে নেওয়া হবে না। এই কর্মকাণ্ডের সঙ্গে যে সকল পুলিশ জড়িত তাদেরকে বিচার করতে হবে, অন্যথায় আমরা এখান থেকে সরব না। তিনি স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবে এবং বিশ্ববিদ্যালয় একেবারে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তিনি। এমন কথাও বলেছেন মাহফুজ আলমকে নিয়ে। বলেছেন যে মাহফুজ আলমের একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে, পুলিশকে তিনি বলছেন 10 মিনিটের মধ্যে এই জায়গা ফাঁকা করে দাও। এই কথাটাকে তিনি বলেছেন মাহফুজ আলমের এমন ফ্যাসিবাদী ভাব, এই ফ্যাসিবাদী ভাব সে দেখাতে পারছে কারণ সে নিজে পুলিশ প্রোটেকশনে আছে। পুলিশ প্রোটেকশন থেকে বের হয়ে আসো, তারপরে বাস্তবতাটা বুঝতে পারবে। তুমি যদি পুলিশ প্রোটেকশনে থেকে এই ধরনের কথা বলতে পারো তাহলে আমি শিক্ষক হিসেবে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 ছাত্রছাত্রীর জন্য 800 শিক্ষক রয়েছেন যারা জগন্নাথের প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রোটেকশন দেবে। তাদের কোনো কিছু হলে আগুন জ্বলবে, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং উপদেশটাকে সাবধান হয়ে যাওয়ার কথাও বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।